সাল 1781। সুইস চিত্রশিল্পী হেনরি ফুসেলি একটি পেইন্টিং করেন। বেশ যত্ন করে একটি নামও রাখেন, দ্য নাইটমেয়ার। তিনি মানুষকে ভয় দেখাবার জন্য এটা এঁকেছিলেন কিনা জানি না, তবে দীর্ঘ 200 বছর পর নিউরোসায়েন্টিস্টরা বুঝতে পারেন এটা কোনো সাধারণ পেইন্টিং ছিল না, বরং এটা ছিল আসলে স্লিপ প্যারালাইসিসের ওপর প্রথম ভিজুয়াল ডকুমেন্টেশন। রাত 3:17। সারাদিনের ক্লাস, অ্যাসাইনমেন্ট, অফিসের ডেডলাইন সব শেষ করে ক্লান্ত শরীর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। গভীরতায় মারিয়ানা ট্রেঞ্চকেও পেছনে ফেলবার জোগাড়। হঠাৎ করে চেতনা ফিরতেই আবিষ্কার করলাম এক অপরিচিত মুহূর্ত। হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা জ্বালাতে ইচ্ছে করলো। কোথায়? হাত তো নাড়ানো যাচ্ছে না। পুরো শরীরই যেন পাথর হয়ে গিয়েছে। ভয়ে চিৎকার করতে গিয়ে আবিষ্কার করলাম কেউ যেন গলা চেপে ধরেছে। কিছুক্ষণ পর সব স্বাভাবিক। এদিকে আমি ঘামে ভিজে একাকার, হাত পা এখনও কাঁপছে। হৃদস্পন্দন তো নয়, যেন কারখানার আস্ত পিস্টন চলছে বুকের ভেতর। আচ্ছা, এটা কি ছিল? কোনো দুঃস্বপ্ন নাকি কোনো অশনি সংকেত? এমন অভিজ্ঞতার সাথে হয়তো সবাই জীবনে কখনো না কখনো মুখোমুখি হয়েছি। এখনও না হয়ে থাকলেও সামনে হবেন এটা নিশ্চিত। মেডিকেল সায়েন্সে এই অবস্থার একটা গালভরা নাম আছে, স্লিপ প্যারালাইসিস। জাপানে একে বলে কানাশিবারি বা ধাতব বন্ধন, ভিয়েতনামে মাদে বা ভূতের চাপ। পশ্চিমা বিশ্ব আরও একটু আধুনিকতার মশলা মিলিয়ে একে ডাকতেন নাইট হ্যাক বা রাতের ডাইনি। যা হোক, আমরা একে ভালোবেসে ডাকি বোবায় ধরা। যে ধরে সে আসলে বোবা কিনা জানি না, তবে আপনাকে ধরলে আপনি কিছুক্ষণের জন্য বোবা হয়ে যেতে বাধ্য, এইটা নিশ্চিতভাবেই বলতে পারি। ঢাকা থেকে টোকিও, কায়রো থেকে নিউ ইয়র্ক, একই গল্প, একই ভয়, একই বিশ্বাস। হাজার বছর আগে থেকেই মানুষের মধ্যে স্লিপ প্যারালাইসিসের ধারণা ছিল। প্রাচীন মেসোপটেমীয় কিংবা সুমেরীয় সভ্যতার মতো অনেক সভ্যতায় একে উল্লেখ করা হয়েছে ঘুমের মধ্যে ভর করা মানুষের আত্মা হিসেবে। তবে 1928 সালে স্লিপ প্যারালাইসিস শব্দটি প্রথমবারের মতো ব্যবহার করেন ব্রিটিশ স্নায়ু বিশেষজ্ঞ S.A.K. উইলসন তার গবেষণাপত্র দ্য নার্কোলেপসিতে। স্লিপ প্যারালাইসিসের আইডিয়াটা খুবই মজার। এটা জানার পর আপনার ব্রেইনের ওপর আপনার বিস্ময় বেড়ে যাবে বহুগুণ, এটা নিশ্চিত। বঙ্কিমীয় ভাষায় না বলে হুমায়ুনি ভাষায় সহজ করে ব্যাখ্যা করছি চলুন। ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক বিভিন্ন ফেজ বা বিভিন্ন পর্যায়ে থাকে। আবছা ঘুম থেকে শুরু হয়ে আমরা ধীরে ধীরে ঘন তরল ঘুমে নিমজ্জিত হয়ে যাই। ঘুমের শেষের পর্যায়ে শুরু হয় স্বপ্ন দেখার স্টেজ। প্রকৃতি যেন পর্দা ফেলে একটা সিনেমা দেখার ব্যবস্থা করে, কখনো কমেডি, কখনো ট্র্যাজেডি, কখনো হরর, আবার কখনো বা রোম্যান্টিক। এই সময়টাতেই প্রকৃতি আরও বিস্ময়কর একটা কাজ করে, যেটা হয়তো আমরা আজকেই প্রথম জানব। ব্রেইন এই সময়টাতে আমাদের হাত, পা এবং শরীরের অন্যান্য পেশিগুলোকে শিথিল করে দেয়। সোজা বাংলায় বললে বন্ধ করে দেয়। কারণটা হচ্ছে, স্বপ্ন দেখার সময় যখন আপনি দৌড়াবেন, তখন যেন পা ছুঁড়ে আশেপাশের কাউকে আহত না করে ফেলেন, অথবা ফুটবল ভেবে দেয়ালে লাথি মেরে যেন ডাক্তারের বিল পরিশোধ করতে না হয়। এই অবস্থাকে বঙ্কিমের ভাষায় বলে মাসল অ্যাটোনিয়া, আর হুমায়ুনের ভাষায় পেশি অবশতা। অর্থাৎ আমাদের মস্তিষ্ক সক্রিয়, স্বপ্নে দৌড়ঝাঁপ বা ফাইটিং চলছে, কিন্তু শরীর নিরাপদে স্থির হয়ে আছে। এবার ধরুন আপনার ঘুম ভেঙে গেল, কিন্তু আপনার বন্ধ শরীরের সুইচ এখনও ব্রেন অন করেনি। তাহলে কি হবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এখন যেটা হবে সেটার নামই স্লিপ প্যারালাইসিস। মানে আমাদের মস্তিষ্ক জেগে উঠেছে, কিন্তু আমাদের শরীর এখনও মাসল অ্যাটোনিয়াতে আটকে আছে। আমরা সচেতন, চারপাশ হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু হাত পা নাড়াতে পারছি না। কিন্তু ব্যাপারটা কি এতই সাধারণ? মানুষ যে বলে কেউ তার গলা চেপে ধরে, বুকের ওপর বসে থাকে, ছায়া দেখতে পায়, ঘটনাগুলো কি তাহলে সবই মিথ্যে? না, স্লিপ প্যারালাইসিসের সাথে কখনো কখনো গ্রামীণ ফোনের বোনাস হিসেবে আসে হ্যালোসিনেশন। আর এই হ্যালোসিনেশনকে ঘিরেই ছড়িয়ে আছে আমাদের মধ্যে নানান ধরনের গল্প, আলিফ লায়লার মতো। চলুন এসব আলিফ লায়লার গল্পগুলোই না হয় এখন একটু দেখে আসি। স্লিপ প্যারালাইসিসের সাথে মাঝে মাঝে সঙ্গী হয় 3 ধরনের হ্যালোসিনেশন:
আর এই 3 ধরনের হ্যালোসিনেশনই এতটাই বাস্তবিক যে মানুষ বিশ্বাস করে ফেলে এটা বাস্তবেই ঘটছে। চলুন দেখি কোনটা আপনার সাথে ঘটেছিল। ইন্ট্রোডার হ্যালোসিনেশন। এই ধরনের হ্যালোসিনেশনে মনে হবে যেন ঘরে কেউ একজন ঢুকে পড়েছে, কেউ একজন রুমের কর্নার থেকে আপনার দিকে তাকিয়ে আছে। দরজার কবজা ঘোরার শব্দ, কারো ফিস ফিস করার আওয়াজ। কখনো দেখবেন ঘরের কোণে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। সর্বোপরি আপনি আপনার চারপাশে অস্বাভাবিক কিছুর অস্তিত্ব টের পাবেন। ইনকুবাস হ্যালোসিনেশন। এই ধরনের হ্যালোসিনেশনে মনে হবে যেন আপনার বুকের ওপর ভারী কিছু চেপে বসে আছে। শ্বাস নিতে পারছেন না, কেউ গলা চেপে ধরেছে। মনে হবে এই বুঝি শেষ নিঃশ্বাস। আর ঠিক এই অনুভূতিটাকেই আমরা বলি বোবায় ধরা। হয়তো প্রথম যিনি নামকরণ করেছিলেন সে এই ধরনের হ্যালোসিনেশনের মধ্য দিয়ে গিয়েছেন, অথবা এটাও হতে পারে যে অধিকাংশ মানুষই এই হ্যালোসিনেশনের শিকার হয়। ভেস্টিবুলার মোটর হ্যালোসিনেশন। এই ধরনের হ্যালোসিনেশনে মনে হবে যেন আপনার শরীর ভাসছে, ক্রমশ বিছানা থেকে উপরে উঠে যাচ্ছেন। কখনো মনে হবে ঘুরছেন, পড়ে যাচ্ছেন কিংবা উড়ে বেড়াচ্ছেন। আপনি অনুভব করবেন যেন আপনার আত্মা আপনার শরীর থেকে বেরিয়ে গিয়েছে, যাকে বলে আউট অফ বডি এক্সপিরিয়েন্স। ইন্টারেস্টিং আছে ব্যাপারটা। আমার কখনো হয়নি যদিও, তবে আশা করছি হলে ভালোই এনজয় করব। আর হ্যাঁ, স্লিপ প্যারালাইসিস হয়ে গেলে তাৎক্ষণিকভাবে এটা থেকে প্রতিকারের কোনো উপায় নেই। তবে আমার ব্যক্তিগত পরামর্শ, এনজয় ইট। অপরিচিত কেউ আসলে সুখ দুঃখের একটু আলাপ করার চেষ্টা করবেন। আর উড়ে বেড়াবার সুযোগ হলে ফরিদপুর মেডিকেলের দিকে একটু আসবেন। আমি এখানেই থাকি, একটু দেখাও করে যাবেন। দাওয়াত রইল। মানুষের মস্তিষ্ক হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্র। 100 বিলিয়ন নিউরন, আর প্রতিটি নিউরন প্রতি মুহূর্তে সংযোগ তৈরি করে চলেছে অগণিত, যার সংখ্যা পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সির তারকাদের চেয়েও বেশি। আর স্লিপ প্যারালাইসিস হলো সেই জটিলতম যন্ত্রের একটা নিদর্শন মাত্র। আ হাম্বল রিমাইন্ডার যে আমরা এখনও আমাদের নিজেদের সম্পর্কে কতটা কম জানি। আমাদের কনসিয়াসনেস, আমাদের পারসেপশন অব রিয়েলিটি, আমাদের এক্সিস্টেন্সের প্রকৃতি, এসব এখনও ঘনতরল রহস্যে ঘেরা। হাজার বছরের বিজ্ঞান, হাজার বছরের নিরলস গবেষণা, তবুও আমরা প্রতিদিন আবিষ্কার করে চলেছি আমাদের নিজেদেরকেই। আর এটাই হয়তো সবচেয়ে সুন্দর ব্যাপার। The human brain is like a radio receiver. It picks up signals from the universe, but we are still learning how to tune it properly.